আমরা বলেছি যে সরকার এই আদেশ জারির পর নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময়ে তারা এইটা করতে পারবে না। নির্বাচনের দিন বা আগে গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের সরকারকে আদেশ জারির প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে সনদ বাস্তবায়নের উপায় জমা। রাজধানীর জুরাইনে বেহাল সড়ক আর জলাবদ্ধতায় সীমাহীন ভোগান্তি, দীর্ঘদিনেও সমাধান না মেলায় সেবা সংস্থাগুলোকে দুষছে এলাকাবাসী। দক্ষতার অভাবে ধীরে ধীরে সংকুচিত হচ্ছে বৈশ্বিক শ্রমবাজার, বন্ধ হচ্ছে শ্রমিক ভিসা, কারিগরি ও কর্মমুখী শিক্ষা বাধ্যতামূলক করার পরামর্শ। অস্বাস্থ্যকর পুলের পানি, রান্নাঘরে খোলা খাবারের মাছি, মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে নানা অসঙ্গতি, বৈশ্বিক আসর সামনে রেখে সংস্কারের আশ্বাস। ভারতে ঘূর্ণিঝড় মন্থার আঘাতে যোগাযোগ বিচ্ছিন্ন অন্ধ্রপ্রদেশ, একজন নিহত, আহত 2, সরিয়ে নেওয়া হয়েছে 35,000 বাসিন্দাকে। স্বাগত এখন সকালে, সঙ্গে আছি আমরা দুজন, আমি লাইবা জান্নাত এবং আমি উজ্জ্বল হাফিজ। শেষ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের জন্য বিকল্প সময় রেখেই অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ করল জাতীয় ঐকমত্য কমিশন। বলা হয়, সংসদ নির্বাচনের দিন বা তার আগেই গণভোট হতে পারে। মঙ্গলবার দুপুরে কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেয়া হয় সুপারিশ, যেখানে রাষ্ট্রপতি নয় বরং সরকারকেই গণভোটের জন্য সংবিধান সংস্কার আদেশ জারির প্রস্তাব করা হয়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 নামে যে খসড়া মঙ্গলবার সরকারের কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন, তার পটভূমিতে বলা হয়েছে, সুদীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই আগস্টে ছাত্র শ্রমিক জনতার সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের যে সার্বভৌম আকাঙ্ক্ষা প্রকাশ করেছে তার ভিত্তিতে এই আদেশ। 2টি বিকল্প উপস্থাপন করা হয়েছে এই আদেশের। বড় ধরনের পরিবর্তন বলতে এক জায়গায় প্রস্তাবগুলো প্রস্তাব আকারে, দ্বিতীয় বিকল্পে প্রস্তাবগুলো আইন বা বিল আকারে পরিমার্জন করার কথা বলা হয়েছে। কোনো ব্যক্তি, দল, গোষ্ঠীর প্রতি অনুরাগ বা বিরাগ প্রদর্শনের কোনো সুযোগ আমাদের ছিল না, কমিশন সেটা করেনি, প্রস্তাবের ক্ষেত্রেও তাই। 2টি আদেশের খসড়ার তফসিলে সংবিধানের মূলনীতি সহ সাংবিধানিক পরিবর্তনের 48টি প্রস্তাব সংযুক্ত করা হয়েছে, যেখানে 18 ধারায় আছে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের 100 আসনের উচ্চকক্ষের কথা। সুপারিশের 2 নম্বর ধারায় জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে অবিলম্বে সরকারি গ্যাজেট জারির কথা বলা হয়েছে। প্রশ্ন ছিল, এই আদেশ কে জারি করবেন? আদেশ জারি করবে কে? আমরা সরকার আদেশ দেবে বলেছি, এই কারণে যে সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তটা নেওয়া জরুরি। প্রাসঙ্গিকভাবে আমরা এই জুলাই সনদের ভিত্তি হিসেবে আমরা বিবেচনা করেছি এবং এই আদেশের ক্ষেত্রেও আমরা বিবেচনা করেছি, সেটা হচ্ছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান। 4 থেকে 7 নম্বর ধারায় বলা হয়েছে, জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে এই আদেশের ওপর গণভোট হবে। আর তাতে একটাই প্রশ্ন থাকবে, আপনি কি জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং ইহার তফসিল 1-এ সন্নিবেশিত সংবিধান সংস্কার সম্পর্কিত খসড়া বিলের প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? সরকারের দায়িত্ব হবে এগুলো যতটা দ্রুত সম্ভব, যতটা সহজবোধ্য করে, যেভাবে হোক প্রত্যেকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। গণভোট অনুষ্ঠানের ব্যাপারে আমরা কমিশনের পক্ষ থেকে সরকারকে কোনো সুনির্দিষ্ট সময় বেঁধে দেইনি। আমরা বলেছি যে সরকার এই আদেশ জারির পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময়ে তারা এইটা করতে পারবেন।
এই গণভোটের ইতিবাচক ফলাফলের ভিত্তিতে আগামী সংসদের দ্বৈত ভূমিকার কথা বলা হয়েছে আদেশের ৮ম থেকে দ্বাদশ ধারায়। বলা হয়েছে পরবর্তী জাতীয় সংসদের নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ গঠন করবে, যার সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন সহ যে কোনো ক্ষমতা থাকবে। এই পরিষদের মেয়াদ হবে ২৭০ দিন। এ সময়ের মধ্যে তারা মূল চেতনা ঠিক রেখে আদেশের প্রস্তাবগুলো বাস্তবায়ন করবেন। যদি এই ৯ মাসের মধ্যে তারা তা করতে ব্যর্থ হন, তাহলে এসব সংস্কার সংবিধান সংস্কার পরিষদ কর্তৃক গৃহীত হয়েছে বলে গণ্য হবে এবং তা সংবিধান সংস্কার আইন হিসেবে কার্যকর হবে। তাহলে উচ্চকক্ষ গঠন কবে? প্রশ্ন ছিল ডক্টর আলী রিয়াজের কাছে। প্রথমবারের মতো যে উচ্চকক্ষ গঠিত হবে, সেই উচ্চকক্ষের আগের থেকে তালিকা প্রকাশ করার যে বিধান আছে সেটা ওয়েভ করা হবে, সেটা কার্যকর হবে না। প্রশ্ন ছিল নোট অফ ডিসেন্ট থাকা প্রস্তাবগুলোর তাহলে কি হবে? আমাদের প্রস্তাবটা হচ্ছে সবকিছুই জনগণের কাছে নিয়ে যান। জনগণ যদি বলে তাহলে তারা সেই জনগণের রায় পাবার পরে রাজনৈতিক দল তার ভূমিকা নির্ধারণ করুক। আমার মনে হয় না কোনো রাজনৈতিক দল জনগণের রায় পাওয়া জিনিসকে কেবলমাত্র নিজস্ব দলীয় অবস্থান থেকে বিবেচনা করবেন, এটা আমরা মনে করছি। এই আদেশ নিয়ে সংবাদ সম্মেলনে ডক্টর রিয়াজ বলেন, সংবিধানের সঙ্গে যুক্ত নয় এমন প্রস্তাবগুলো বাস্তবায়নে আলাদা প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এর মধ্যে কিছু প্রস্তাব অধ্যাদেশ জারির মাধ্যমে এবং কিছু সরকারি আদেশের মাধ্যমে এখনই কার্যকর সম্ভব, এভাবে সুপারিশ জমা দিয়েছেন তারা। আজহার লিমন, এখন, ঢাকা। ড্রেনেজ অব্যবস্থাপনা আর জলাবদ্ধতায় নিমজ্জিত এলাকা জুরাইন সীমাহীন ভোগান্তিকে সঙ্গী করেই কাটছে এখানকার বাসিন্দাদের। সাথে মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বেহাল রাস্তাঘাট। দীর্ঘদিনের এই সমস্যার সমাধান না হওয়ায় সেবা সংস্থাগুলোকে দুষছেন এলাকাবাসী। এমন বাস্তবতায় নাগরিক সেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার তাগিদ নগরবিদদের, আর দ্রুতই সমাধানের আশ্বাস সিটি কর্পোরেশনের। সাজিদা আরাফাতের প্রতিবেদন। ছুটির ঘণ্টা বাজতেই দুর্গন্ধ আর ময়লা জলে নিমজ্জিত এই পথেই বাড়ি ফেরার তারা শিক্ষার্থীদের। সাবধানী পা, পিছলে গেলেই বিপত্তি। এই দৃশ্য খোদ রাজধানীর জুরাইনে। সিটি কর্পোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের কমিশনার গলির এই স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের ভোগান্তির অন্ত নেই। ৫২ বাজার ৫৩ গলির এই শহরে এমন একটি গলিতে আমি এই মুহূর্তে আছি, যেখানে বছরের অর্ধেকটা সময় জলাবদ্ধতায় নিমগ্ন থাকে, যার ফলে ভোগান্তিতে পড়তে হয় এখানকার কোমলমতি স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে বয়োবৃদ্ধ মানুষের। এলাকার মানুষের অভিযোগ, বছরের পর বছর এমন অবস্থা কেটে গেলেও কোনো উদ্যোগ নেই জলাবদ্ধতা নিরসনের। তাই কবে টনক নড়বে কর্তৃপক্ষের, সেই উত্তরের অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী। কি গ্রীষ্ম, কি বর্ষা, স্কুলের সামনে ময়লা পানি জমে থাকে দিনের পর দিন। ভোগান্তিকে সঙ্গী করে স্কুলে যাওয়া আসা তাদের, যার ফলে চর্মরোগ সহ নানা অসুখে পড়তে হয় শিক্ষার্থীদের। বৃষ্টি না হলে গলিতে পানি হয়ে যায়, আর এই গলিটা এরকম স্লিপ হয়ে যায় যে হাঁটা চলা করা যায় না, অনেক সমস্যা। নিয়মিত আসি, আর কিছু করার নেই, কষ্ট হলেও আসতে হয় এখন স্কুলে, কিন্তু বৃষ্টি হলে আর আসা সম্ভব হয় না। আর এই রাস্তায় এখানে ময়লা উঠায় রাখছে অনেকদিন যাবত, আমরা হাঁটা চলা করতে পারিনি, সাইড দেওয়া যেতে হয়েছে, অনেক সময় পড়াও গেছে অনেকে। পায়ের মধ্যে চুলকানি হয়ে যায়, এই জন্য আসা যাওয়ার অনেক সমস্যা হয়ে যায় আমাদের। জীবনের ঝুঁকি যেমন আছে, তারপরে অসুস্থতা আমাদের স্কুলের অনেক বাচ্চাদের পায়ের থেকে শুরু করে পা থেকে শুরু করে চর্মরোগটা হাতেও ছড়ায় যায়। ড্রেন ঠিকমতো পরিষ্কার করে না, তার পানি জমে থাকে, বাসা বাড়ি পানি সব গোসল করার পরে পানিগুলো এসে দেয় বাচ্চাদের জন্য। আমাদের দিনে দিনে উপস্থিতিও কমে যাচ্ছে। সরু গলি থেকে প্রশস্ত পথ, ড্রেনেজ অব্যবস্থাপনা আর জলাবদ্ধতার চেনা দৃশ্য জুরাইনে। জলাবদ্ধতায় নিমজ্জিত স্বপ্নের নির্জন, দুঃস্বপ্নের আর এক নাম। জলাবদ্ধতা ছাড়াও রাস্তাঘাটের বেহাল দশায় সীমাহীন দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনের এই সমস্যা সমাধান না হওয়ায় সেবা সংস্থাগুলোকেই দুষছেন তারা। দ্রুত সুষ্ঠু পানি নিষ্কাশন ব্যবস্থাপনায় উদ্যোগ নেয়ার দাবি তাদের। একদিন বৃষ্টি হইলে বা দেখা গেছে আমগো 5 দিন 6 দিন পানি নামার কোনো ব্যবস্থা নেই। আমগো বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যেতে হবে, আমগো অনেক সমস্যা। ডেঙ্গু মশাই কিনিতে আছে, এটি তো কম লাগবে না। কোনো মানুষ আইয়া ঠিক মতো ওষুধ পানি দেয় না, আমরা তো আছি বহুত বিপদে। আমি অনেক টাকা খরচ করে বাড়ি করছি, আমার কয়েকটা ফ্ল্যাট, কয়েকটা রুম আমার খালি যেতেছে, কোনো ভাড়াটিয়া মনে করেন আসে না। জুরাইনের মানুষ কেন বিদ্রোহ করবে না, এই কথাটা শুধু বলছি না, মানে জেনে বুঝে বলছি। এই জায়গায় আমরা চলে গেছি, এই অঞ্চলে যে মানুষ থাকি
যারা চেয়ারগুলো বসে থাকে আরামের মধ্যে এসি রুমে, তাদের কোনোভাবে মনে হয় না। নগরবিদরা বলছেন, নাগরিক সমস্যা সমাধানে অনেকটাই উদাসীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নাগরিক সেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার তাগিদ তাদের। সংশ্লিষ্ট যত দপ্তর আছে, সিটি কর্পোরেশন, রাজুক, পরিবেশ অধিদপ্তর, তারা যদি সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলতো, তাহলে অন্তত বুঝতে পারতো যে কতটুকু খারাপ অবস্থায় একটা জনপদ থাকতে পারে। কিন্তু সবার আগে তো স্বীকার করতে হবে যে জুরাইনবাসী মারাত্মক একটা দুর্দশায় আছে, কিন্তু কর্পোরেশনের পক্ষে সেই যে সংযোগটা জনগণের সাথে এবং তাদের দুর্দশার সাথে একাত্ম হওয়া, সেই জায়গাটাই নাই। এমন বাস্তবতায় নাগরিক দুর্যোগ কমাতে কি উদ্যোগ সিটি কর্পোরেশনের? এমন প্রশ্নে দক্ষিণ সিটির প্রধান নির্বাহীর গঁদবাঁধা আশ্বাস। বললেন, জলাবদ্ধতা নিরসন সহ অন্যান্য নাগরিক সমস্যা সমাধানে দ্রুতই সমাধানের কথা। প্রতিষ্ঠানের শিক্ষার্থীর কথা বলেছেন, এটি আমরা দেখেছি, তাদের দুর্ভোগ আছে। আমরা সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে আমাদের সীমিত অর্থ যেটি আছে সেটিকে কীভাবে প্রপার ইউটিলাইজ করতে পারি, এবং সেই প্রেক্ষিতে কিন্তু আমরা আমাদের ওই এলাকায় প্রকৌশল বিভাগ থেকে আমি যতদূর জানি একটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ঢাকার বিস্তার নতুন শহরের দিকে বেড়েছে ঠিকই, তবে এলাকা ভেদে দেখা মেলে নানা অসঙ্গতির গল্প। নাগরিক দুর্ভোগের এসব দুঃসহ গল্পের শেষ কোথায়? সাজিদ আরাফাত, এখন, ঢাকা। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি বৈদেশিক আয়। কোটি প্রবাসীর হাত ঘুরে আসছে এই রেমিটেন্স, কিন্তু দক্ষতার অভাবে বৈশ্বিক শ্রমবাজার ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। কিছু দেশ বন্ধ করেছে শ্রমিক ভিসাও। বিশ্ব দক্ষ কর্মীর চাহিদা থাকলেও প্রযুক্তি নির্ভর আন্তর্জাতিক মানের শ্রমিক তৈরিতে এখনও পিছিয়ে বাংলাদেশ। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, বাধ্যতামূলক করতে হবে কারিগরি ও কর্মমুখী শিক্ষা। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। দেশের মোট বৈদেশিক জনশক্তির বড় অংশই মধ্যপ্রাচ্যে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমান সহ বিশ্বের 10টি দেশে গত 21 বছরে 1 কোটির বেশি শ্রমিক প্রেরণ করেছে বাংলাদেশ। আর গত 1 বছরে এই দেশগুলোতে গেছেন 10,75,000-এর বেশি কর্মী। স্থানীয় কোটা পূরণ হয়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যের কিছু দেশ অঘোষিতভাবে নতুন শ্রমিক নেওয়া বন্ধ রেখেছে। তবে দক্ষ শ্রমিকের ক্ষেত্রে এখনও নমনীয় তারা। সংযুক্ত আরব আমিরাতে দক্ষ শ্রমিকের চাহিদা আছে। সৌদি আরবে কাজের ডিমান্ড বেশি আপনার কনস্ট্রাকশন সাইডে। যে কোনো দেশে আসেন না কেন, আপনাকে ওই দেশের ভাষা জানা অবশ্যই জরুরি। মধ্যপ্রাচ্য কিংবা ইউরোপের মতো প্রতিযোগিতামূলক শ্রমবাজার ধরে রাখতে দক্ষ শ্রমিকের যোগান দিচ্ছে ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও ফিলিপাইন। বিপরীতে প্রশিক্ষণ ছাড়াই বিকল্প পন্থায় দেশ ত্যাগের পথ খুঁজছেন বাংলাদেশিরা। এতে বিদেশ গিয়ে বিপাকেও পড়েন অনেকে। দক্ষতা না থাকার কারণে, সঠিকভাবে কার্য সম্পাদন করার না কারণে তাদের চাকরিচ্যুত হতে হয়। 20টির বেশি খাতে বহির্বিশ্বে কর্মী পাঠানোর সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ কর্মী তৈরিতে কাজ করছে বিএমইটির প্রশিক্ষণ কেন্দ্রগুলো, কিন্তু প্রয়োজনের তুলনায় তা অনেক কম। বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কয়েকটি কক্ষে চলছে ভিডিও, হাউসকিপিং, ড্রাইভিং, কোরিয়ান ও জাপানি ভাষা শিক্ষা এবং মেকানিক্যাল প্রশিক্ষণ। সৌদি আরবগামী কর্মীরা দিচ্ছেন তাকামুল পরীক্ষা। বিদেশ যেতে আগ্রহীদের জন্য 30টির বেশি স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কোর্স চালু আছে এখানে। আমার ভিসা আসছে 2 থেকে 3 সপ্তাহ আগে। এখন লোড আনলোডের পরীক্ষা দেওয়ার জন্য এখানে আসছি। আমাদের এখানে পিডিও ট্রেনিং চলছে। 3 দিনে আমরা অনেক কিছু শিখলাম। ভাষার উপরে কিছু ট্রেনিং দিচ্ছি, প্র্যাকটিক্যালি কিছু ক্লাস করছে আমাদের। মৌখিক ও হাতে কলমে প্রশিক্ষণ দানের পাশাপাশি বিদেশের জীবনযাপন, ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা ও বৈধ পথে টাকা পাঠানোর উপর প্রশিক্ষণে জোর দিচ্ছেন প্রশিক্ষকরা। গৃহকর্মী হিসাবে স্কিল করার চেষ্টা করি। এই মেশিনে কাজ শিখতে পারলে তারা কিন্তু কোম্পানিতে এবং আমাদের বিভিন্ন ওয়ার্কশপে এবং বিদেশেও চাকরি করতে পারবে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, দক্ষতা উন্নয়নের জন্য বিএমইটির আওতায় পরিচালিত আইএমটি ও টিটিসি সমূহে প্রতি বছর গড়ে 1 লাখ থেকে 1.5 লাখ প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিচ্ছেন। বিভাগীয় ও জেলা পর্যায়ে বর্তমানে 110টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালু রয়েছে। এতে জাপানিজ, কোরিয়ান, ইংরেজি ও চাইনিজ ভাষা শিক্ষা কোর্স চালু আছে। নতুন করে যোগ হয়েছে আরবি ভাষা। 6 মাস পরে আমার 600 জন আমার ওয়েল্ডার লাগবে, আমাকে এই স্ট্যান্ডার্ডে দিতে হবে। আমরা মনে করি আমরা টিটিসিগুলো এটা দিতে সক্ষম। যারা স্কিল ভেরিফিকেশনে কোয়ালিফাইড হয়েছে শুধুমাত্র তারাই কিন্তু যেতে পারতেছে। অভিযোগ আছে, প্রশিক্ষণের ব্যবস্থা থাকলেও বেশিরভাগ কর্মীরা আত্মীয় স্বজন কিংবা দালালের মাধ্যমে বিদেশে পাড়ি দেন। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন,
মানব সম্পদ তৈরিতে বাংলাদেশ এখনো পিছিয়ে। প্রশিক্ষণ কেন্দ্রগুলো চলছে 2 দশকের পুরনো ব্যবস্থায়। দক্ষ শ্রমিক তৈরিতে গুরুত্ব দিতে হবে প্রযুক্তিকে। কারিগরি ও কর্মমুখী শিক্ষাকে বাধ্যতামূলক করার কথাও বলছেন তারা। কারিগরি প্রশিক্ষণ বা কর্মমুখী শিক্ষাটাকে আমরা বাধ্যতামূলক না করি তাহলে আমাদের পক্ষে আসলে দক্ষ কর্মী তৈরি করাটা খুব কঠিন। দক্ষ জনশক্তি তৈরির জন্য দেশে বিএমইটির প্রশিক্ষণ কেন্দ্র আছে 110টি। জেলা ও উপজেলা পর্যায়ে সরকারিভাবে আরও কিছু প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। তবে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন কেবল প্রশিক্ষণ কেন্দ্রই নয়, এ সকল প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের মান হতে হবে আন্তর্জাতিক পর্যায়ে। তা না হলে জনশক্তি রপ্তানিতে আরও বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বাংলাদেশ। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। লেবাননের তেলের ডিপোতে চলছে প্রবাসীদের জীবনযুদ্ধ। রাজধানী বৈরুত থেকে 41 কিলোমিটার দূরে অবস্থিত এই ডিপোতে কর্মরত রয়েছেন বাংলাদেশি সহ শত শত প্রবাসী শ্রমিক। সীমিত সুযোগ সুবিধা, তীব্র গরম ও ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে চলছে তাদের সংগ্রামী জীবন। পাচ্ছেন না ন্যায্য মজুরি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। লেবাননের রাজধানী বৈরুত থেকে প্রায় 41 কিলোমিটার দূরে পাহাড় ঘেরা জ্বালানি তেলের ডিপোতে প্রতিদিন সংগ্রাম করে যাচ্ছেন শত শত প্রবাসী শ্রমিক। তীব্র গরম, দীর্ঘ সময় কঠিন পরিশ্রম আর সীমিত সুযোগ সুবিধা নিয়েই কাটছে তাদের প্রবাস জীবন। যেহেতু গাড়িতে তেল ভরি তখন তো আপনার বাইরে থাকতেই হবে, কারণ মাথার উপরে ছাদ নাই, অন্তরের পথে ছাদ নাই, তখন রোদ বৃষ্টি সব মাথার উপর দিয়ে যাচ্ছে। বড় বড় ট্যাঙ্কগুলোতে পৌঁছাতে তেলবাহী লরিগুলোকে পাড়ি দিতে হয় পাহাড় ঘেরা খাড়া রাস্তার ঝুঁকিপূর্ণ পথ। রাজধানী বৈরুত থেকে ডিপোতে পৌঁছাতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। যেখানে আছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও সিরিয়া থেকে আসা শত শত প্রবাসী শ্রমিক। বর্তমানে সেখানে বাংলাদেশি শ্রমিকদের সংখ্যাই বেশি। কয়েক বছর ধরে সেখানে কঠোর শ্রম দিয়ে যাচ্ছেন প্রবাসীরা। একটানা দীর্ঘ সময় কাজের মধ্যে নেই বিশ্রামের সুযোগ। 8 থেকে 10 জন শ্রমিককে একসঙ্গে থাকতে হয় একটি ছোট কক্ষে। তীব্র গরমে পানির সংকট এবং নিম্নমানের খাবার খেয়ে দিন পার করতে হচ্ছে তাদের। দেশের তারা তো মনে করে যে বিদেশ মানে সুখ, সুখ আর সুখ। যে বিদেশ থাকে মা, বোন, বউ, বাচ্চা সাইরা, সে জানে যে একমাত্র কতটা কষ্টের। কিন্তু আমাদের ডিউটি 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা এরকম। আমাদের ডিউটির কথা ছিল 12 ঘন্টা, এই জায়গায় 14 ঘন্টা, 15 ঘন্টা ডিউটি করানো লাগে। এখানে কাজ করতে এসে বেশিরভাগ বাংলাদেশি শ্রমিকদের পড়তে হয় ভাষাগত জটিলতায়। এই কাজে পূর্ব অভিজ্ঞতা না থাকায় তৈরি হয় নানা জটিলতা। একই প্রতিষ্ঠানে কর্মরত স্থানীয়দের তুলনায় বাংলাদেশি শ্রমিকদের বেতন প্রায় অর্ধেক। লেবাননের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এই প্রবাসী শ্রমিকদের ত্যাগে গড়ে ওঠা শিল্প ও জ্বালানি খাত। এখন লেবানন। চলতি মৌসুমে রাজশাহীতে আলুর বাম্পার ফলন হলেও ন্যায্য দাম না পাওয়ায় চরম সংকটে এই অঞ্চলের আলু চাষি। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এবং বাজারে দাম কম থাকায় লোকসানের ভারে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন অনেকেই। আলু বিক্রি করে খরচ তুলতে না পারায় নতুন করে আলু চাষে আগ্রহ হারাচ্ছেন অনেক চাষি। তবে পরিকল্পিতভাবে শস্য চাষ লোকসান কমাবে বলে পরামর্শ কৃষি বিশেষজ্ঞদের। মারুফ হাসানের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন রায়হানুল ইসলাম। ধুলো-ধূসর জমিকে হাড়ভাঙ্গা পরিশ্রমে সবুজ সতেজ করে তোলার কারিগর কৃষক। রাজশাহীর পবা, তানোর, গোদাগাড়ি সমতল ভূমিরূপের জমিগুলোয় আলু চাষের আধার করে তুলেছেন বছরের পর বছর জুড়ে। কিছু লাভের আশায় প্রতি মৌসুমে এখানে প্রায় 35,000 হেক্টরে আলু চাষ করেন কৃষক। গেল বছর আলুর উৎপাদন ছিল বাম্পার। তবে বাজারে আলুর দাম কমার পাশাপাশি হিমাগারের বর্ধিত ভাড়া কৃষকের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বাজারে আলুর ন্যায্য দাম থাকলেও কৃষকরা থাকেন লোকসানে। ঋণের বোঝা মাথায় নিয়ে হতাশায় দিন পার করছেন অনেকে। বীজের দাম, জমির খরচ, সার, বীজ দিয়ে প্রায় বিঘাতে প্রায় 60 থেকে 65,000 টাকা বিঘা খরচ পড়েছে এবং কোলেস্টোর 6 টাকা কেজি ভাড়া দিয়ে অনেক খরচ। এই এখন বিক্রি টাইমে 1 কেজি আলু 10.5 টাকা থেকে 11 টাকা কেজি বিক্রি হচ্ছে, তাতে আমরা অনেক লস হচ্ছে। বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি এবং হিমাগারের ভাড়াসহ প্রতি কেজি আলুর উৎপাদন খরচ পড়েছে 30 থেকে 32 টাকা। অথচ সেই আলু বিক্রি করতে হচ্ছে অর্ধেকেরও কম দামে। আলু বিক্রি করে লোকসানে পড়ায় নতুন করে
আলু চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষক। তাতে এবছর কমতে পারে আলুর উৎপাদন। আলুতে যে পরিমাণ আমাদের লস হয়েছে, আমাদের আগামীতে আলু লাগানোর কোনো সম্ভাবনা নাই। আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আলুতে। আলুর উৎপাদন খরচ করেছে 31 থেকে 32 টাকা, সেই জায়গায় এবার আমরা লোন করে আলু করে আমরা মানে ক্যাশটা তো দূরের কথা, মানে আমরা যেটা পুঁজি খরচ করেছি সেই কোন টাকাই আমরা পাচ্ছি না। কৃষি বিভাগ বলছে বাজারে চাহিদার তুলনায় আলুর সরবরাহ বেশি বলে দাম কমে গেছে। আবহাওয়া অনুকূল সব কিছু এবং এগ্রিকালচারাল ইনপুট যেগুলো আছে সঠিক সময় ব্যবহার করার কারণে যে রাজশাহীতে গত বছর আলুর বাম্পার ফলন হয়েছিল, কিন্তু বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকার কারণে হয়তো বা দামের একটু কম বেশি হয়ে থাকতে পারে। লোকসান কমাতে আগামীতে আলুর বিকল্প হিসেবে রবি শস্য অর্থাৎ সরিষা ও গম চাষের পরামর্শ কৃষি বিভাগের। অন্যদিকে কৃষি পণ্যের পরিকল্পিত উৎপাদনের পরামর্শ অর্থনীতিবিদদের। পাশাপাশি সরকারিভাবে অধিক উৎপাদিত পণ্য থেকে বিকল্প পণ্য উৎপাদনের কথাও বলছেন তারা। চাহিদা মোতাবেক তারা আলুর চাষ করবে, এটা আমার ধারণা। আর যারা আলুর চাষ কিছুটা হলেও কম করবে তারা বিকল্প শস্যে যেতে পারে। যেমন ধরেন আমাদের দেশে যে তেল, তার 90% বিদেশ থেকে আমদানি করা হয়, তো সেখানে তারা সরিষা উৎপাদন করতে পারে। এছাড়া গম, আমাদের প্রায় 80 থেকে 75 থেকে 80% গম বিদেশ থেকে আমদানি করা হয়, সেক্ষেত্রে তারা গমের দিকেও যেতে পারে। আলু চাষিদেরকে এই বিষয়ে খোঁজ খবর যথেষ্ট পরিমাণ ইনফরমেশন নিতে হবে, তাদেরকে কৃষি বিভাগের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, প্রয়োজনে তাদেরকে কোল্ড স্টোরেজের সঙ্গে যোগাযোগ রেখেই কিন্তু ব্যাপক পরিমাণ আলু চাষের ক্ষেত্রে যারা বড় পর্যায়ে আলু চাষ করবে তাদেরকে আমরা পরামর্শ দেব। সরকারিভাবে যদি এখনই পদক্ষেপ না নেওয়া হয় তবে লোকসানের ভারে আগামীতে আলু চাষে আগ্রহ হারাবে এই অঞ্চলের কৃষকেরা। এ অবস্থায় প্রয়োজন সরকারি সুদূরপ্রসারী পরিকল্পনা। মারুফ হাসান, এখন রাজশাহী। রাজশাহী ও নওগাঁর বাজারে বাড়তে শুরু করেছে শীতকালীন সবজির সরবরাহ, এতে কিছুটা কমেছে সবজির দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহীর কোর্ট বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী মারুফ হাসান ও নওগাঁর পৌর পাইকারি বাজার থেকে আব্বাস আলী। শুরুতে যাচ্ছি মারুফের কাছে। মারুফ, বাজারের সবজির সরবরাহ এবং দরদাম পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। লাইবা, সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর কোর্ট বাজারে, সেখানে কিন্তু সবজির যে বাজার, বড় বাজার, সেটি কিন্তু জমে উঠেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই ক্রেতা যারা আছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা সকালে তাদের নিত্য প্রয়োজনীয় যেসব সবজি সেগুলো কিন্তু কেনার জন্য তারা এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে গত বেশ কয়েকদিন ধরে এখানে বাজারে সবজির দাম অনেকটাই চড়া ছিল, সেই দামটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি বাজারে অনেকটাই কম। আজকে যদি বাজার দর আমি বলে দেই, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আলু বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা কেজিতে, এখানে পটল বিক্রি হচ্ছে 20 টাকা কেজিতে এবং বেগুন বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজিতে। তবে শীতকালীন যে সবজিগুলো আছে, বিশেষ করে বাঁধাকপি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা পিস প্রতি এবং এখানে ফুলকপি, যে বাঁধাকপি এবং ফুলকপি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা এবং শিম বিক্রি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় তারা 50 থেকে 60 টাকার মধ্যেও কিন্তু বিক্রি করছে এবং মানভেদে কোনোটির দাম 70 টাকা পর্যন্ত কিন্তু হচ্ছে। অন্যান্য যেসব শীতকালীন সবজি সেগুলো কিন্তু বাজারে ধীরে ধীরে আসতে শুরু করেছে, যার কারণে এর আগে যে সবজিগুলো বাজারে জায়গা দখল করেছিল সেগুলোর কিন্তু দাম কমা শুরু হয়ে গেছে, যার কারণে এখানে যারা ক্রেতা রয়েছেন তারাও বলছেন যে বাজারে এই যে শীতকালীন সবজি আসার কারণে তারা কম দামে সবজি কিনতে পাচ্ছেন, যার জন্য তারা অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। এবং পাশাপাশি এখানে যারা বিক্রেতা রয়েছেন তারাও বলছেন যে ধীরে ধীরে যখন শীতকালীন সবজিগুলো আরও বেশি পরিমাণে বাজারে আসবে তখন স্বাভাবিক একটা পরিস্থিতিতে সবজি বিক্রি হবে। তবে গত বেশ কয়েকদিনের যে চিত্র ছিল, এখানে সবজির দাম কিন্তু অনেকটাই বেশি ছিল, যেটা এখানে যারা ক্রেতা সাধারণ ক্রেতা ছিল তাদের কিন্তু একদমই নাগালের বাইরে ছিল। তবে সপ্তাহের ব্যবধানে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে এখানে সবজির সরবরাহ
যেমন বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি এখানে শীতকালীন যে সবজিগুলো সেগুলো আসার কারণে মূলত সবজির যে বাজার সেটি কিন্তু আজকে কম দেখা যাচ্ছে। এখানে আমরা অন্যান্য যে সবজিগুলোর তুলনায় এখানে আলুর দাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গত সময়গুলোতে যেমনটা ছিল সে আলুর দাম কিন্তু এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে। শুধুমাত্র শীতকালীন সবজি আসার কারণেই বাজারে অন্যান্য যেসব সবজি আছে সেগুলোর কিন্তু দাম অনেকটাই কমে গেছে। লাইবা, রাজশাহীর কোর্ট বাজার থেকে আমার কাছে সবজির এই ছিল সবশেষ। আব্বাস, আপনার কাছে জানতে চাই নওগাঁর বাজারে শীতকালীন সবজি কেমন দামে বিক্রি হচ্ছে? আপনাকে জানাতে চাই যে আগাম শীতকালীন সহ বিভিন্ন ধরনের শাকসবজি সরবরাহ ফুল পাইকারি বেড়েছে। এতে করে বলা যায় যে গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত কমেছে। তবে আগাম শীতকালীন সবজির দাম কমলেও এখনো বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। আগাম শীতকালীন সবজির মধ্যে ফুলকপি, সিম, বেগুন সহ আরও বেশ কিছু সবজি রয়েছে। তবে সবচেয়ে বেশি দামে যে সবজি রয়েছে তা হচ্ছে ফুলকপি এবং সিম বিক্রি হচ্ছে 70 টাকা কেজি। গত 3 সপ্তাহ আগে বলা যায়, অর্থাৎ মৌসুমের শুরুতে এইসব সবজি বিক্রি হয়েছিল প্রায় 120 টাকা পর্যন্ত। এখন পর্যায়ক্রমে কমে বিক্রি হচ্ছে 70 টাকা কেজি। এছাড়া বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজি। মূলা পটল বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি। গত এক সপ্তাহ আগেও দেখেছি যে পটল বিক্রি হয়েছিল প্রায় 50 টাকা পর্যন্ত। এখন করলা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি এবং বলা যায় যে এক সপ্তাহ আগে বিক্রি হয়েছিল 60 থেকে 65 টাকা কেজি। বরবটি বিক্রি হচ্ছে 30 টাকা কেজি। তবে সবচেয়ে কম দামে যে সবজি রয়েছে, পেঁপে বিক্রি হচ্ছে 20 টাকা কেজি প্রতি পিস। লাউ বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা পিস এবং ধনে পাতা, যেহেতু শীতকাল মৌসুম চলছে এবং এই ধনে পাতা দিয়ে বিভিন্ন মুখরোচক ভাজা পোড়া জাতীয় খাবার তৈরি করা হচ্ছে, যার কারণে ধনে পাতার চাহিদা মোটামুটি রয়েছে এবং দাম বেশ ছড়া বলা যায় যে 60 থেকে 70 টাকা কেজি বিক্রি হচ্ছে। এবং বিভিন্ন ধরনের শাক, লাল শাক, সবুজ শাক, পুঁই শাক এগুলো বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি পর্যন্ত। যেহেতু এখন শীতকাল মৌসুম চলে আসছে, যার কারণে আগাম বিভিন্ন ধরনের শাকসবজি মাঠে উৎপাদন বেড়েছে এবং পাইকারি বাজারগুলোতেও সরবরাহ বেড়েছে, যার কারণে বলা যায় যে সবজির সরবরাহ হাট বাজারগুলোতে বেড়ে যাওয়ার কারণে দাম কিছুটা কমতে শুরু করেছে। তবে রাতের যেই শিশির, ভোরের শিশির সবজিতে পড়লেও দিনে যে প্রচন্ড তাপ রয়েছে, এই তাপের কারণে অনেকের সবজি নষ্ট হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা, যার কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে সবজির। আর এতে করে বাড়তি কীটনাশক স্প্রে করতে হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। আর এই বাড়তি কীটনাশক স্প্রে করতে গিয়ে লাভের একটি অংশ চলে যাচ্ছে সবজির ভালো রাখতে। আর যেহেতু এটি পাইকারি বাজার, যেহেতু পাইকারিতে সবজির দাম কমলে বা বাড়লে খুচরা বাজারে একটি প্রভাব পড়ে, যেহেতু সবজির দাম পাইকারিতে কমছে এবং খুচরা বাজারেও কমতে শুরু করছে। তো এই ছিল আমার কাছে সবজির দর দাম নিয়ে সবশেষ। রাজশাহী এবং নওগাঁ থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন সবজির বাজারের পরিস্থিতি। জুলাই আন্দোলনে চট্টগ্রামে প্রকাশ্যে গুলি চালানো নগরীর ডবলমুরিং থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল টিপুকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর কমার্স কলেজের পাশে একটি ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বন্দুক, ছোট বড় বিভিন্ন ধরনের গুলি, অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম, বিভিন্ন ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গুলির মধ্যে পুলিশ ব্যবহার করে এমন গুলিও পাওয়া যায়। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে গুলি করে ছাত্র হত্যাসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত বছরের 4 আগস্টে নগরীর সিআরবি এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সাইফুল ইসলাম ও মোহাম্মদ হাসান নামের 2 আন্দোলনকারী। সে সময় প্রকাশ্যে গুলিবর্ষণ করেন মোস্তফা কামাল। আইন শৃঙ্খলাকারী রক্ষা বাহিনী যেটা হলো যে গ্লক পিস্তল যেটা আছে এটা আমরা ব্যবহার করে থাকি, বাংলাদেশ পুলিশও অন্যান্য বাহিনী এগুলো আপনারা ব্যবহার করে থাকে। সেটার এমুনিশন আমরা কিছু পেয়েছি এবং আমরা এখানে পেয়েছি শর্ট গানের কিছু, আমরা হলো যে পিলেট আমরা পেয়েছি, এই যে পেয়েছি আমরা হলো গ্লক পিস্তলের কিছু আমরা এমুনিশন পেয়েছি। 7.62 যেটা স্মল আর্মস সেটার আমরা এমুনিশন পেয়েছি, একাধিক এমুনিশন পেয়েছি। আগামী 1 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে শতবর্ষী সংগঠন
চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের পরিচালনা পরিষদের নির্বাচন। প্রায় এক যুগ পর ভোটের মাধ্যমে সংগঠনটির নেতৃত্ব নির্বাচনের সুযোগ আসায় ব্যবসায়ীদের মধ্যেও বিরাজ করছে উৎসবের আবহ। যদিও টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 6 পরিচালক নির্বাচিত হওয়া নিয়ে আদালতে 2 প্যানেলের লড়াই চলছে, তারপরও থেমে নেই প্রার্থীদের প্রচারণা। মত বিনিময় সভা সহ ভোটারদের মন জয় করা হচ্ছে প্রীতিভোজ ও মেজবানের আয়োজন। বিস্তারিত হাজেরা শিউলির প্রতিবেদনে। সর্বশেষ চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের ভোট হয়েছিল 2013 সালে। এরপর গত এক যুগে 5টি পরিচালনা পর্ষদের নেতৃত্ব নির্বাচিত হয় অনেকটাই বিনা ভোটে। ব্যবসায়ীদের অভিযোগ, সাবেক এমপি এম এ লতিফ ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি মাহবুবুল আলম চট্টগ্রাম চেম্বারকে পারিবারিক চেম্বারে পরিণত করেছিলেন। ফলে যোগ্য নেতৃত্ব না থাকায় চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে পারেনি শতবর্ষী এই বাণিজ্য সংগঠন। এক যুগ পর আগামী 1 নভেম্বর ভোটের মাধ্যমে গুরুত্বপূর্ণ এই বাণিজ্য সংগঠনের নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাচ্ছেন ব্যবসায়ীরা। নির্বাচনে অংশ নেয়া 2টি প্যানেলের মধ্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতৃত্বে আছেন বিজিএমইএ ও চট্টগ্রাম চেম্বারের সাবেক সহসভাপতি SM নুরুল হক। অন্যদিকে ইউনাইটেড বিজনেস ফোরামের নেতৃত্ব দিচ্ছেন এফবিসিসিআই ও চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক আমিরুল হক। ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক ও পারিবারিক বলয় থেকে বেরিয়ে আগামী দিনে চট্টগ্রাম চেম্বারকে ব্যবসায়ীদের প্ল্যাটফর্ম হিসেবে দেখতে চান তারা। আমরা চাচ্ছি চট্টগ্রাম চেম্বারে এমন লোক আসুক যারা সরকারের সাথে বার্গেনিং করে ব্যবসায়ীদের সাথে বিভিন্ন দাবি দেওয়া, বাণিজ্যিক প্রথম বলল বাণিজ্যিক রাজে আদায় করা। বিগত সময় যেটি দেখেছি যে দলের পছন্দের ব্যক্তিকে এখানে চেম্বারে বসানো হয়েছে এবং তিনি সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে পারতেন না, সেটি যেন না হয়। 24টি পরিচালক পদের মধ্যে ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশনের 6 পরিচালক পদ নিয়ে 2 প্যানেলের মধ্যে বিরোধ চললেও নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত 2 প্যানেলের প্রার্থীরা। আমরা একটা ডাটা সেন্টার করব, একটা AI এস্টাবলিশমেন্ট করব যেখানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হবে এবং এক্সিকিউশনের জন্য আরেকটা ফ্লোর দেব। সারা দেশের ব্যবসায়ীদেরকে কাস্টম পোর্টের সাথে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসে। চিটাগংয়ে অনেকগুলি কষ্টের বিষয় আছে। কালুঘাট সেতুর উপর একটা টোল, যেটা আমরা বুড়িগঙ্গা দিতে হয় না, কিংবা কাঁচপুর ব্রিজে দিতে হয় না, মিরপুর ব্রিজে দিতে হয় না, আমরা দিতে হবে কেন? 36টা হাইওয়েতে কোনো স্কেল নাই, চিটাগংয়ে স্কেল থাকবে কেন? ভোটাররা বলছেন, 2 প্যানেলেই যোগ্য প্রার্থী থাকায় এককভাবে নিরঙ্কুশ বিজয়ের সুযোগ নেই। চুলচেরা বিশ্লেষণ করেই এবার ব্যবসায়ীরা নেতৃত্ব নির্বাচন করবেন। যারা ভোটার তারা কিন্তু অনেক চালাক। দীর্ঘদিন পরে ব্যালট যখন পাবে তখন তারা দুই গ্রুপ থেকেই অনেক চিন্তা ভাবনা বিবেচনা করে কিন্তু তাদের ওখানে সিল মারবে। নির্বাচনে 6700 জন ব্যবসায়ী ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। 24 পরিচালক পদের মধ্যে 12 জন সাধারণ, 6 জন সহযোগী শ্রেণী এবং 3 জন করে টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ থেকে পরিচালক নির্বাচিত হন। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। কুষ্টিয়া শহরের প্রধান সড়কের ডিভাইডার জুড়ে ফুটেছে কৃষ্ণচূড়া, রঙ্গন, টগর সহ নানা রঙের ফুল। রাস্তার দুপাশের কংক্রিটের ধূসরতা ভেঙে এই ফুল আর সবুজে মিলে যেন গড়ে উঠেছে এক নতুন কুষ্টিয়া, যেখানে বাতাসে মিশে আছে প্রকৃতির গন্ধ, মানুষের মুখে হাসি। কুষ্টিয়া থেকে মেজবাহ উদ্দিন পলাশের তথ্য, আব্দুল আলিমের ছবিতে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শান্ত স্নিগ্ধ এক পরিবেশ, যেখানে ভোরের আলোয় কুয়াশা আর শিশির বিন্দুর আস্তরণ তৈরি করেছে এক মায়াবী প্রকৃতি। দিনের শুরুতে প্রকৃতির এই দৃশ্য নতুনত্বের বার্তা দেয়, যা হেমন্ত ও শীতের আগমনকে জানান দিচ্ছে। চোখ যত দূর যায়, সবুজ প্রকৃতির মোহনীয় রূপে সেজে উঠেছে দক্ষিণের জনপদ কুষ্টিয়া। আগে যেখানে দেখা যেত ভাঙা পাথর আর জমে থাকা ধুলো, এখন সেখানে দুলছে সবুজ পাতা। দৃষ্টিনন্দন এই পরিবর্তনের পেছনে কাজ করছে সামাজিক সংগঠন ক্লিন কুষ্টিয়া, গ্রিন কুষ্টিয়া।
সংগঠনটির উদ্যোগে শহরের প্রায় ৮ কিলোমিটার সড়ক ও মহাসড়কের ডিভাইডারে লাগানো হয়েছে ফুল, ফল ও ঔষধি গাছ। স্বেচ্ছাসেবীরা প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচর্যা করছে এসব গাছের। কেউ পানি দিচ্ছেন, কেউ সরাচ্ছেন শুকনো পাতা বা ময়লা। শহরের মানুষেরাও যুক্ত হয়েছেন এই সবুজ অভিযানে। ছোটবেলা থেকে এই সড়কটা দেখছি, ধুলাবালিতে ভরা, কংক্রিটের নিস্তেজ রঙে আঁকা। এখন যখন দেখি সেখানে রাধাচূড়া ফুটেছে, রঙ্গনের পাপড়ি হাওয়ায় দুলছে, মনটা সত্যি ভরে যায়। একসময় ধুলো বালির কংক্রিটের নগরী ছিল, এখন সবুজায়নের ফলে আমাদের মন প্রশান্তিতে ভরে উঠেছে। পাখিরা নতুন করে আবাস খুঁজে পেয়েছে। মানুষ যখন বাচ্চাদের নিয়ে রাস্তা দিয়ে যায় তখন মানুষের মনে এক ধরনের প্রশান্তি কাজ করে। যখন আমরা দেখি রোড ডিভাইডারগুলো ফুলে ভরে ওঠে, সকাল দুপুর আমরা যখন যাই মনটা ভরে ওঠে প্রশান্তিতে। আর এত সুন্দর চারিদিকে সবুজের আভা, আর এই ফুল রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আমরা প্রতিদিন সকাল 7:30 এবং 6:30 থেকে 7টা এর মধ্যে আমরা আইল্যান্ডে কাজ করে থাকি। আমাদের 2 শিফটে কাজ হয়। সবার উচিত উদ্ভিদ রক্ষা করা, এবং আমাদের একলের পক্ষে তো একটা উদ্ভিদ গড়ে তোলা সম্ভব না বনাঞ্চল। এক্ষেত্রে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সবুজে ঘেরা এই রাস্তা এখন কুষ্টিয়ার এক নতুন প্রতীক হয়ে উঠেছে। শুধু সৌন্দর্য নয়, এর উদ্যোগ জেলাবাসীকে শিখিয়েছে শহর উন্নয়ন মানে কংক্রিট নয়, চাই সবুজের ছোঁয়াও। এটা একেবারে একটা স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের এখন পর্যন্ত প্রায় 900 স্বেচ্ছাসেবী আছে। আমরা এটা নিজেদের অর্থায়নে আমরা কাজটা করি। এবং আর গাছের কথা যেটা বললেন, এখানে বেশিরভাগ ফুলের গাছ, সৌন্দর্য বর্ধনকারী গাছ এবং কিছু ফলের গাছও আছে। আমাদের এখানে মোট 8টা বেড আছে। 1 থেকে 7টা পর্যন্ত যে 7টা এখানে যে 7টা বেড, এখানে সবই ফুলের গাছ এবং সৌন্দর্য বর্ধনকারী গাছ। আর 8 নম্বর যে বেডটা, সেই বেডে কিছু ফলের গাছ মিক্স করা আছে, কারণ আমরা চাই যে এখানে বিশেষ করে পাখি যেগুলো আশেপাশে থাকবে তারা যাতে এই আইল্যান্ড থেকেই তাদের খাবারটা সংগ্রহ করতে পারে। এমন উদ্যোগে শুধুমাত্র সৌন্দর্য বাড়েনি, পরিবেশও পাচ্ছে ইতিবাচক প্রভাব। ধুলো কমেছে, বাতাস কিছুটা বিশুদ্ধ হয়েছে, পাখিরাও ফিরেছে গাছে, আর সবচেয়ে বড় পরিবর্তন এসেছে মানুষের মনে। মনোমুগ্ধকর বিনোদনের একটা বড় উপায় হয়েছে, মাধ্যম হয়েছে ডিভাইডারগুলোতে থাকা এই গাছগুলো। কারণ যখন ফুলে ছেয়ে থাকে তখন কিন্তু এটার সামনে যে কেউ দাঁড়িয়ে কিছুক্ষণ মুগ্ধ নয়নে তাকিয়ে থাকবে। সবুজ যখন এই ফুলে ফুলে সৌন্দর্যমণ্ডিত হয় তখন কিন্তু মনের ভেতর থেকে ভালো লাগাটা তৈরি হয়ে যায়। পথচারীদের চোখে এখন কেবল গন্তব্য নয়, আছে প্রশান্তিও। আর যারা এই কাজ করছে তাদের বিশ্বাস, সব মানুষ এগিয়ে আসলে কংক্রিটের মাঝেও দেশ ভরে উঠবে সবুজে। এখন কুষ্টিয়া। ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় মন্থার তাণ্ডবে একজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 জন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটির দক্ষিণাঞ্চলের রাজ্যটি। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে ঘূর্ণিঝড়টি এরই মধ্যে দুর্বল হয়ে ভারতের উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। অন্ধ্রপ্রদেশে 39টি জেলায় ভারী বৃষ্টি ও ঝড় বয়ে যায়। ঘূর্ণিঝড়টির প্রভাব পড়েছে প্রতিবেশী ওড়িশা রাজ্যেও। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা ইসলাম তন্নি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ থেকে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা প্রবল বেগে আছড়ে পড়েছে ভারতের অন্ধ্রপ্রদেশে। ঘন্টায় 100 কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ো বাতাসের কারণে ভূমিধসের ঘটনাও ঘটেছে কোথাও কোথাও। অন্ধ্রপ্রদেশে তাণ্ডব চালানো মন্থারের প্রভাব পড়তে শুরু করেছে পার্শ্ববর্তী রাজ্য ওড়িশাতে। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যটির 15টি অঞ্চল। গাছ উপড়ে বন্ধ হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। For the Odisha state, the red color warning is issued for the Ganjam, Gajpati, Rayagada, Koraput, Malkanagiri, Nabrangpur and Kalahandi district. বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার জন্য ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। এরই মধ্যে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বহু বাসিন্দাদের। এরই মধ্যে মোতায়েন করা হয়েছে 5000-এর বেশি উদ্ধারকর্মী। जहां मुझे लग रहा है कि इस एरिया से इवैक्यूएशन का जरूरत है, लोगों को शेल्टर में ले जाने का जरूरत है, हम यहाँ पे कैंपेन कर रहा हूँ।
इस एरिया का सभी लोगों को मैं यही अपील करूंगा कि अपना सुरक्षित स्थान जो शेल्टर बनाया गया है उस जगह पे पहुंच जाए। এদিকে ঘূর্ণিঝড়ের কারণে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের ৩৫টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। সড়ক মহাসড়কে বন্ধ করে দেওয়া হয়েছে ভারী যানবাহন চলাচল। এছাড়া অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের শতাধিক ট্রেন বাতিল করা হয়েছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রপাত এবং ঝড় বৃষ্টির জন্য ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। বাকি জেলাগুলোতেও রয়েছে ঝড় বৃষ্টির সতর্কতা। ঘূর্ণিঝড়ের মধ্যে দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। মঙ্গলবারের মধ্যে উপকূলে মৎস্যজীবীদের ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে গাজা উপত্যকায় আবারও হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। এক রাতের হামলায় হত্যা করা হয়েছে অন্তত 18 জন ফিলিস্তিনিকে। গাজা সিটি, খান ইউনিস ও রাফা অঞ্চলে একযোগে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এসব অঞ্চলে গুলি বর্ষণের পাশাপাশি বোমা ও বিমান হামলা চালানো হয়। এ সময় আহত হন কমপক্ষে অর্ধশত। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ। যুদ্ধবিরতির পর গাজায় এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় হামলা। গাজা উপত্যকায় পুনরায় আক্রমণ জোরালো করতে সেনাদের নির্দেশ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অস্বাস্থ্যকর এবং ব্যাকটেরিয়াপূর্ণ পুলের পানি, রান্নাঘরে খোলা খাবারে বসছে মাছি। মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে এখন টিভি ক্যামেরায় ধরা পড়ল এমন নানা অসঙ্গতি। এতে শারীরিক জটিলতার শিকার হতে হয়েছে কয়েকজন সাঁতারুকেও। এই অবস্থায় দুটো বৈশ্বিক আসর সামনে থাকলেও অনেকটা বাধ্য হয়ে সাঁতারুদের ছুটিতে পাঠিয়ে দিচ্ছেন কোচ। তবে ফেডারেশন বলছে উন্নতির চেষ্টা চলছে। বিস্তারিত জুবাইর আহমেদের প্রতিবেদনে। মিরপুরের হোম অফ ক্রিকেটের পাশেই দেশের সাঁতারের প্রধান কেন্দ্র। তবে দুই আন্তর্জাতিক আসরের আগে জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুনশান নীরবতা। যে পুলে থাকার কথা ছিল সাঁতারুদের প্রস্তুতি, সেখানে কেবলই শূন্যতা। জানানো হয়েছিল জাতীয় সাঁতারের পর ছুটিতে আছেন সাঁতারুরা। তবে মিশরীয় কোচ সাইদ ম্যাকডির সঙ্গে আলাপে উঠে এলো ভিন্ন তথ্য। আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন এই কোচ জানালেন সুইমিং পুলের অস্বাস্থ্যকর পানির কারণে বাধ্য হয়ে ছুটিতে পাঠিয়েছেন সাঁতারুদের। জানিয়ে সন্তুষ্ট নন তিনিও। The main problem over here, the water is not clean and the quality of products we're using over here is not as expected, and this led the water to this issue. And the bacteria way improved, and you can see this color. So I'm afraid of my swimmers to affect their health. সাঁতারের দুই দেশি কোচও জানালেন পানি নিয়ে সমস্যার কথা। ট্যালেন্ট হান্ট কিংবা জাতীয় সাঁতারের পর পুলের এই অস্বাস্থ্যকর পানির কারণে সাঁতারুরা ভুগছেন নানা শারীরিক জটিলতায়। এইচপি এবং ক্লোরিন পয়েন্টগুলো লেভেলে থাকতে হবে। কোনো সময় দেখা যাচ্ছে এইচপি হাই আছে, ক্লোরিন নাই, তখন দেখা যাচ্ছে কি যে কানের সমস্যা, স্কিনের সমস্যা হয়ে যায়। টপ লেভেল থেকে শুরু করে একদম লো লেভেল প্রত্যেকটা অ্যাথলেটের হচ্ছে কানে প্রবলেম হয়েছে সবার, যেটা আসলে আমাদের জন্য তো ক্ষতিকর, কারণ ওরা তো আমাদেরই বাচ্চা। ধরেন আমাদেরকে ট্রেন করতেছি, প্লাস এই হাতে ঘা হওয়া, হাতে পায়ে ঘা হওয়া, গায়ে চুলকানি হওয়া, আমরা অলরেডি ফেডারেশনকে জানাইছি। এখন টেলিভিশনের সঙ্গে আলাপে সাইদ ম্যাকডি কথা বলেছেন সাঁতারুদের খাবারের মান নিয়েও। ক্যামেরা নিয়ে রান্নাঘরে গিয়ে পাওয়া গেল সত্যতা। খোলা খাবারের ওপর মাছির আনাগোনা, রান্নাঘরের নোংরা পরিবেশ অ্যাথলেটদের জন্য এক প্রকার হুমকিই বটে। We are doing our best to increase the swimmer meals and quality of food because of if we don't have this quality, it's going to affect our program and our process as well. তবে সুইমিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক নিবেদিতা দাস শোনালেন আশার কথা। দ্রুতই পুলে নতুন পানির আশ্বাস দিয়েছেন। সেই সঙ্গে খাবার সংক্রান্ত অভিযোগেরও জবাব দিলেন তিনি। টেকনিক্যাল পার্সন আছে, সে হচ্ছে গিয়ে বিষয়টা দেখতেছে। আমাদের অ্যাকচুয়ালি যে পুরাতন ছিল সে ছিল না আর কি, মানে তার পরিবর্তে অন্য একজন দায়িত্বে ছিল। মূলত প্রবলেমটা এখানেই হয়তোবা হয়েছে আমরা ধারণা করছি। আমরা একটা মনিটরিং টিম করেছি এবং প্রতিদিনই আমাদের সেই মনিটরিং টিমে আমরা খাবারটাকে, সেই টিমে আমিও আছি, আমরা খাবারটাকে পর্যবেক্ষণ করছি। পানি গরমের ব্যবস্থা থেকেও অকার্যকর সুইমিং পুলে অস্বাস্থ্যকর পানি। এত কিছুর পরেও সবশেষ ক্যাম্পে ভেঙেছে 23 জাতীয় রেকর্ড। বিদেশি কোচ সাইদ ম্যাকডির দাবি
উন্নতি আসছে সাঁতারুদের, তবে অস্বাস্থ্যকর পানি আর নিম্নমানের খাবার সাঁতারু আর পদকের মাঝে যে ব্যবধান গড়ে দিচ্ছে সেটাই এখন দুশ্চিন্তার কারণ। জুবায়ের আহমেদ, এখন ঢাকা। শেষ করব এখন সকাল। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আমরা বলেছি যে সরকার এই আদেশ জারির পর নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময়ে তারা এইটা করতে পারবে না। নির্বাচনের দিন বা আগে গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশনের, সরকারকেই আদেশ জারির প্রস্তাব, প্রধান উপদেষ্টার কাছে সনদ বাস্তবায়নের উপায় জমা। রাজধানীর জুরাইনে বেহাল সড়ক আর জলাবদ্ধতায় সীমাহীন ভোগান্তি, দীর্ঘদিনেও সমাধান না মেলায় সেবা সংস্থাগুলোকে দুষছে এলাকাবাসী। দক্ষতার অভাবে ধীরে ধীরে সংকুচিত হচ্ছে বৈশ্বিক শ্রমবাজার, বন্ধ হচ্ছে শ্রমিক ভিসা, কারিগরি ও কর্মমুখী শিক্ষা বাধ্যতামূলক করার পরামর্শ। অস্বাস্থ্যকর পুলের পানি, রান্নাঘরের খাবারে মাছি, মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে নানা অসঙ্গতি, অনুশীলন ফেলে সাঁতারুদের ছুটি। হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভাঙার অভিযোগে গাজায় ফের ইসরায়েলি হামলা, এক রাতে নিহত 18, ফিলিস্তিনি আহত 50। আর এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।